কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে, বেশ কিছু পদক্ষেপ এবং প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তাও নিশ্চিত হয়েছে, অথবা যে প্রয়োজন ছিল সেটা বাস্তবায়ন হতে যাওয়ার প্রক্রিয়া অনুসরণ করতে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই আমরা বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করতে চলেছি, যেমন আখাউড়া সিলেট, সিরাজগঞ্জ, বগুড়া, সেটা তো আছেই। অ্যাট দ্য সেম টাইম আমাদের ধীরাশ্রমে একটা আইসিডি কন্টেইনারের প্রকল্প ইতিমধ্যে পাশ হয়েছে, এবং ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার যে রাস্তা সেটা কিছু মিটার গেজ, কিছু হচ্ছে আপনার ব্রড গেজ। তো মিটার গেজ যেখানে আছে, বিশেষ করে টঙ্গী থেকে আখাউড়া এবং লাকসাম থেকে সিলেট, এতটুকু মিসিং লিঙ্ক আছে, সেটা ডুয়েল গেজ ডাবল লাইন হবে, সেই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। অ্যাট দ্য সেম টাইম ঢাকা থেকে কুমিল্লা একটা কর্ড লাইন, এটাও খুব জরুরি, সে ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত হয়েছে, এবং এটা বাস্তবায়ন করবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করার তাগাদা এসেছে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি বলি যে এই মুহূর্তে বাংলাদেশে 49টি জেলা আপনার রেল যোগাযোগের সাথে যুক্ত আছে। তো আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল 64 জেলাকেই আমরা রেল যোগাযোগের সাথে যুক্ত করতে চাই। সেই লক্ষ্যে নতুন আরও 10টি জেলাকে কীভাবে রেল সংযোগ বা রেল যোগাযোগ বা রেল সেবা নিশ্চিত করা যায়, সে ব্যাপারে রেল লাইন এবং তার সার্ভিস প্রসারিত করবার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে, এবং সেটা বাস্তবায়ন করবার জন্য একটা প্রেজেন্টেশন আগামী দিনের সম্ভাব্য প্রেজেন্টেশন, সম্ভাব্য আপনার রেল লাইন, এটা আমরা উপস্থাপন করেছি। তার মানে আরও 10টা জেলা যুক্ত করতে আমরা চাইব, আমরা বর্তমান সরকার চাচ্ছে এবং চাইবে, এবং তা বাস্তবায়ন করবার জন্য প্রকল্প গ্রহণ করবে। এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আর কি। না, যেগুলি আছে সেটা তো আছে, যেখানে একেবারে নেই, যেমন মানিকগঞ্জ ঢাকার কাছে নেই, তো আমরা চাচ্ছি যে যেহেতু কমিউটার ট্রেন চালুর একটা ব্যবস্থা আমাদের অঙ্গীকার আছে, যেমন ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা টঙ্গী, জয়দেবপুর, অ্যাট দ্য সেম ঢাকা মানিকগঞ্জ, ঢাকা নরসিংদী, তো মানিকগঞ্জ ট্রেন যোগাযোগ নেই, তো আমরা ঢাকা মানিকগঞ্জ এটা করার একটা সিদ্ধান্ত নিয়েছি, যে কমিউটার ট্রেন মানে ঢাকার থেকে মানুষ তার ব্যবসা কর্ম সব কিছু ছেড়ে পাশের জেলাগুলিতে দ্রুততম সময় আসতে পারে এবং যেতে পারে কাজ ছেড়ে। এই ধরনের একটা কানেক্টিভিটি করার চিন্তা আছে। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। না, ঢাকা থেকে কুমিল্লা কর্ড লাইন নিয়ে আপনি যেটা বলেছেন সেটা ভাবনা ছিল, আর আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি, এটা হলো পার্থক্য। কর্ড লাইনটা দরকার, প্রায় 80 থেকে 82 কিলোমিটার পথ কমে যায়, এটা আমরা সবসময় শুনছি, কিন্তু এটা বাস্তবায়ন করবার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে। দিস ইজ দ্য ডিফারেন্স। আরেকটি কথা আপনি বলছেন যে রেল লাইন বানাচ্ছেন, লোকোমোটিভ বা ক্যারেজ থাকছে কিনা। বিগত আমলে যে কাজগুলি হয়েছে সেখানে রেল লাইন হয়েছে, ক্যারেজ বা লোকোমোটিভের কোনো সন্ধানই নাই। এইরকম আমরা এবার সেখান থেকে বেরিয়ে এসেছি সম্পূর্ণভাবে। ডিপিপি পাস হওয়ার সময় ট্রেন লাইন হবে, অ্যাট দ্য সেম টাইম লোকোমোটিভ এবং ক্যারেজ আয়োজন ওই ডিপিপির মধ্যেই থাকবে। এর জন্য আলাদা প্রকল্প না, সমন্বিত প্রকল্প হবে, যাতে ট্রেন লাইনটা নির্মাণ শেষ হলো একই সাথেই ট্রেন চলাচল শুরু করলো, এরকমভাবে হবে প্রজেক্ট। যেগুলি আসবে সবগুলি প্রজেক্টই ওই বিবেচনায় হবে, বিচ্ছিন্নভাবে হবে না। লাইন, ক্যারেজ আর লোকোমোটিভ ভিন্ন ভিন্ন প্রকল্প, ভিন্নভাবে বাস্তবায়ন তা হবে না, সমন্বিতভাবে হবে না। ফিজিবিলিটি টেস্ট আমাদের হয়েছে, অনেকটা বলি হয়েছে। তো এই মুহূর্তে অ্যালাইনমেন্ট চেঞ্জ করার কোনো পরিকল্পনা আমাদের নেই। আমরা যে ফিজিবিলিটিটা করেছি, আগের যে অ্যালাইনমেন্ট আছে সেইটাকে আপনার অনুসরণ করেই করেছি, এবং এখনও পর্যন্ত যে প্রকল্প নিতে চলেছে সেটাকে অনুসরণ করে আমরা অগ্রসর হচ্ছি। অ্যালাইনমেন্টের চেঞ্জের কোনো প্রয়োজন আমরা দেখছি না, এরকম দাবিও দেখছি না। আমি যতটা জেনেছি এই মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টা এরকম না। ওখানে যখন আপনার ব্রিজটা হয়েছে কিছু অবস্ট্যাকেল কিন্তু রাখা হয়, মাটি দেখবেন যে ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়, সেখান থেকে মাটি সরানো হয়েছিল, ওটা প্রয়োজনেই সরানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে না, এই সরানোটাকে অন্যভাবে দেখছে না,
ইতিবাচকভাবে দেখা হচ্ছে না। ওখানে কিছু যেটাকে বলা হয় এটা কনস্ট্রাকশনের অংশ হিসেবে থাকে, কিন্তু দীর্ঘদিন ওটা সরানো হয়নি এবং ওইটা দিয়ে একটু উঁচু জায়গা হয়ে যাওয়ার পর ওখান থেকে আবার মই দিয়ে কিছু কিছু জিনিস চুরি হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে, যার ফলে সার্বিক বিবেচনা ওটা সরানো হয়েছিল। এখন আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক আছে ওটা এক্সট্রা মাটি ছিল, এক্সট্রাভাবে ভরাট করা ছিল অবস্ট্যাকেল তৈরি করার জন্য, অথবা কনস্ট্রাকশন কাজের সহায়ক হওয়ার জন্য। দেখবেন যে কোনো সময় আপনি ব্রিজ করছেন, নদীর কিছু অংশটাকে কিন্তু মাটি ফেলছেন, পরে যখন ব্রিজ চালু হয়ে যাচ্ছে আবার সরিয়ে ফেলছেন, ওটা অস্থায়ীভাবে ছিল। কিন্তু যেহেতু এই ধরনের একটা মেসেজ গিয়েছে, যার জন্য আমরা বন্ধ করে ওখানে গাছ লাগানোর চিন্তা করে দিয়েছি যে ওখানে গাছ লাগানো হবে। ঢাকা শহর থেকে বিশেষ করে বাস টার্মিনালগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এটা তো রেল নিয়ে কথা বলছি। বলুন। বাস স্ট্যান্ড সরানো না, আমি একটু কারেকশন করি, আমি বুঝেছি আপনার প্রশ্ন। বিষয়টা হচ্ছে আমাদের ডিপো, যেমন ধরেন গ্যাপ, একটা বাস স্ট্যান্ডে 12 ঘন্টা 18 ঘন্টা 24 ঘন্টা থাকছে, আমরা মনে করছি যে ডিপোতে বাস থাকবে, সে ছাড়ার কিছু আগে আসবে, এসে সে প্যাসেঞ্জার নিয়ে বাস স্ট্যান্ডের যে ইউজ সেটা হবে। কিন্তু দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বাস স্ট্যান্ডে থেকে যে যানজট তৈরি হচ্ছে, যে অব্যবস্থাপনা তৈরি হচ্ছে, ওইটার পরিবর্তন চাচ্ছি। যেমন ধরুন মহাখালী বাস স্ট্যান্ড থাকছে আপাতত, এটা স্থায়ীভাবে সরানো হবে উত্তর একটা জায়গায়, সেখানে 50 বিঘা জায়গা অ্যাকোয়ার করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মহাখালী বাস স্ট্যান্ডে যে জট তৈরি হচ্ছে বাসের, সেখানে সার্ভিসটা নিশ্চিত করা যাচ্ছে না বিধায় যেসব বাস ছাড়বে সেটা মহাখালী বাস স্ট্যান্ড ব্যবহার করবে। অতিরিক্ত যে সমস্ত বাস ছাড়ার জন্য ধরেন সে হয়তো 12 ঘন্টা তাকে অপেক্ষা করতে হচ্ছে, তারপর সে টিপে যাবে, সে 12 ঘন্টা মহাখালী বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে পারবে না, সে 300 ফিটের আমাদের ওখানে একটা জায়গা নির্ধারণ করা হয়েছে টেম্পোরারিভাবে, ওখানে ডিপো হিসেবে ব্যবহার করবে। বাস স্ট্যান্ড সবগুলি সরবে, কিন্তু এই যে রাতারাতি সরে যাচ্ছে আমি তা বলছি না। যেমন ধরুন সায়দাবাদ বাস স্ট্যান্ড, সেটাকে কাজপুরে একটা জায়গায় সেট করা হচ্ছে, বাস স্ট্যান্ড করা হচ্ছে, স্থায়ী সেট না, সে ওখানে শিফট হয়ে যাবে, পর্যাপ্ত সুবিধার পরেই কেবলমাত্র চলে যাবে। এখন ডিপো হিসেবে ব্যবহার হবে, শুধুমাত্র ওই স্ট্যান্ড থেকে যে বাসগুলি দ্রুততম সময় সারবে একটা নির্দিষ্ট টাইম ওই স্ট্যান্ডে থাকবে, বাকি টাইম সে ওই পাশের ডিপোতে গিয়ে থাকবে। এটা হচ্ছে সিদ্ধান্ত। না, যে সমস্ত প্রকল্প চীনের আগ্রহ থাকবে এবং চীন যে প্রক্রিয়ায় বাস্তবায়ন করতে চায় তা বাংলাদেশের স্বার্থে হবে, প্রকল্পের স্বার্থে হবে, আমাদের অর্থনীতির স্বার্থে হবে, সেইগুলি হয়তো নিয়ে আলোচনা হবে এবং সেখানে চীনের যে প্রস্তাবনা আছে সেটা বিবেচনা করে সিদ্ধান্ত হবে। চীনের অনেক প্রস্তাব ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন আমার মন্ত্রণালয়ে আছে, তারা রেল, রোড এবং নৌতে বিনিয়োগ করতে চায়। এখন এই বিনিয়োগগুলি আলোচনা হয়, নিশ্চয়ই আপনি বুঝতেই পারছেন প্রকল্পের স্বার্থ দেখে আলোচনা হয়। সেখানে অনেকগুলি প্রকল্প আছে যেটাতে চীনের আগ্রহ আছে এবং তাদের প্রস্তাবনাগুলো ইতিবাচক। আমরা সেগুলি পরীক্ষা নিরীক্ষা করছি। নিশ্চয়ই চীন এগিয়ে আসতে চায়, অতীতেও এখনও। আমরাও আমাদের উন্নয়নের স্বার্থে টেকনোলজিক্যাল একটু আমরা সাউন্ড হব, সেই স্বার্থে এগুলি বিবেচনা নেব এবং উভয় দেশের স্বার্থ এবং রাইট রক্ষা করে, বেনিফিট রক্ষা করে যেসব প্রকল্পগুলি একমত হওয়া যাবে সেইগুলি গ্রহণ করা হবে। না, ভাঙা থেকে পাড়া হচ্ছে, আপনি ওইটা তো বললাম আমি যে ওটা কেবল ফিজিবিলিটি স্টাডি হয়েছে। সব প্রকল্পই বিদেশের অর্থায়নের চীন, কোরিয়া এবং অন্যান্য দেশের আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের বিবেচনা করতে হয় প্রকল্পর স্বার্থে এবং অর্থনীতির স্বার্থে ওই অর্থের আর্থিক সহযোগিতাটা কতটা আমাদের অনুকূলে সেটা বিবেচনা করতে হয়। সেটা বিবেচনা করেই আমরা আপনার এগোচ্ছি, অর্থাৎ জাতীয় স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ এবং আমাদের অবকাঠামোর স্বার্থটা প্রাধান্য পায়। যেমন অনেকেই আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে চায় এখান থেকে চিটাগাং, মানে ঢাকা থেকে চিটাগাং প্রায় 200 কিলোমিটারের উপর, তাই তো? তো সেটা তারা করতে চায়, তাদের বিনিয়োগ তারা বাস্তবায়ন করবে, বিনিময়ে তারা, আপনি জানেন যে টোল বা ট্যাক্স তারা কালেকশন করবে। এখন যে মানের ফেইটের এখান দিয়ে আপনি ক্যারি হয়, যে হারে প্যাসেঞ্জার ক্যারি হয়, তার যে রিটার্ন, সেই রিটার্ন আমরা যদি তাদের দেই, ওই প্রকল্পের ব্যয়, তার ইন্টারেস্ট সহ কতটা লাভ তাদের হয় আর কতটা আমাদের লস হয়, অথবা আমরা কত কম সময়ের মধ্যে তাদের দিতে পারি। তারা 50 বছরের চাইলো, আমি তো চাইবো 20 বছরে করতে পারলে ভালো হয়। তার মানে 20 বছর নিয়ে যাওয়ার পর অবকাঠামোটা আমার হয়ে গেল, পরবর্তীতে আমি সরকার লাভবান হলাম। এই জায়গাগুলিতেই হচ্ছে আপনার বার্গেনিং এবং এক হওয়ার কূটনৈতিক এবং ধরেন প্রকল্পের স্বার্থে চেষ্টা, বার্গেনিং। সরকারের পরিকল্পনা আছে, কিন্তু ওটা ফিজিবিলিটি স্টাডি হয়ে তার আমরা পর্যবেক্ষণ করছি, মাত্র পর্যালোচনা করছি।
এবং এর বিভিন্ন দিক আমরা দেখছি। এর অর্থনৈতিক গুরুত্ব নিশ্চয়ই দাবি তো আছেই। আমাদের কানেক্টিভিটি তো আরও দরকার, সেটা রোডে বলেন, রেলে বলেন, নৌয়ে বলেন, দরকার। তো সেই জায়গা প্রত্যেকটা দরকারের সাথে তার ফিজিবিলিটি স্টাডি করে তার সামাজিক অর্থনৈতিক গুরুত্ব, পরিবেশের গুরুত্ব এগুলি বিবেচনা করে এগোতে হচ্ছে। ধরেন 20টা প্রকল্প দরকার, আমি উদাহরণস্বরূপ বলছি। এখন 5টি প্রকল্প বেশি গুরুত্বপূর্ণ, তাহলে ওই 5টি প্রকল্প আমাদের কাছে বেশি প্রাধান্য পাচ্ছে। পরবর্তীতে হয়তো ধাপে ধাপে অন্য প্রকল্পগুলি আসবে। আপনারা চাইছেন এবং জাতীয় চায় সব প্রকল্প, সব উন্নয়ন দ্রুততম সময়ের মধ্যে হোক। আমাদের আর্থিক সক্ষমতা, কারিগরিক দক্ষতা, কারিগরিক সক্ষমতা বিবেচনা করেই আমরা অগ্রাধিকার ভিত্তিতে জনস্বার্থে প্রকল্পগুলি নির্ধারণ করছি এবং বাস্তবায়ন করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সেটা অলরেডি আছে। আমরা 200 আপনার ক্যারেজ, 30টা লোকোমোটিভ, এটা আমাদের আছে। আমাদের মনে হয় এবছরের মধ্যেই 200 ক্যারেজ তো আসছে। আবার এডিবির একটা প্রকল্প আছে, কারণ আমাদের এখনই লোকোমোটিভ এবং ক্যারেজ শর্ট আছে। নতুন লাইন তো পরে, বর্তমান বিদ্যমান লাইনেই শর্ট আছে, সেগুলো আমরা কালেক্ট করার চেষ্টা করেছি। আপনি এক পার্সেস কমিটিতে একবার আমি চেয়েছিলাম হচ্ছে মেইনটেনেন্স, সেখানে পার্সেস কমিটির অনেক সদস্য বললো এর সাথে কিছু লোকোমোটিভ আপনারা নিতে পারলে ভালো হয়, 20টা। সেটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে, কিন্তু ফান্ডিংয়েরটা এখনো চিন্তা করছি কিভাবে ফান্ডিংটা হবে। অর্থাৎ বিদ্যমান লাইনও আরও লোকোমোটিভ এবং ক্যারেজ দরকার, সেটা আমরা লোকোমোটিভ এবং ক্যারেজ বিচ্ছিন্নভাবে আনছি। কিন্তু আগামীতে যে নতুন রেল লাইনগুলি হবে সেখানে তার সাথেই লোকোমোটিভ এবং প্রয়োজনীয় ক্যারেজ থাকবে। কিছু লোকোমোটিভ তো আমরা নিয়মিত, আপনি জানেন, রক্ষণাবেক্ষণ করি, রিপেয়ার করি, ব্যবহার করি। ঈদের আগে আরও বেশি চাপ থাকে, এটা পর্যায়ক্রমে কিন্তু আমরা সবসময়ের জন্য এই রক্ষণাবেক্ষণ অথবা সচল রাখার জন্য যে সমস্ত মেইনটেনেন্স, সেটা আমরা নিয়মিত করি এবং সেটা তো অব্যাহত থাকবেই। না, যেখানে নদী আছে সেখানে তো নিশ্চয়ই ব্রিজ করতে হবে। আমি তো এই জন্য বললাম ফিজিবিলিটি স্টাডি। বরিশালকে যদি আপনি বলেন, সেখানে আমরা ফিজিবিলিটি স্টাডি করে আপনাকে এতটুকু বলবো যে আমরা ইতিবাচক ভাবে দেখছি। না, ফিজিবিলিটি স্টাডি হয়ে যাওয়ার পর সময় বলাটা কঠিন, এটা মিস ইনফরমেশন যাবে। একটা প্রকল্প প্রণয়ন, ডিটেল নকশা, বাস্তবায়নের এডিপি, অনুমোদনের কাছাকাছি সময় গিয়ে সময় বললে ভালো হয়। না, বললাম তো আপনাকে 5টি জেলা ছাড়া এই জেলাটা আছে, আপনি যেটা বলেছেন জেলা আছে, কিন্তু 10টি জেলাকে কানেক্ট কবে নাগাদ একেবারে করা যাবে সে ব্যাপারে সুস্পষ্ট বলাটা এখনো পর্যন্ত ওই পর্যায়ে নেই। না, সেটা এখনো সিদ্ধান্ত হয়নি, সেটা নিয়ে আলাপ আলোচনা আছে এবং অনেক কিছুটা পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে যে নতুন করে এই লাইনটি কতটুকু বাংলাদেশ এবং ইন্ডিয়ার স্বার্থে ব্যবহার হবে সেটা নিয়ে আলোচনা।